ভাইয়া, আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের উপর এত রাগ দেখাচ্ছেন আপনি? হৃদির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রর মাথা একদম বিগড়ে গেল। সে হৃদির গাল দুটো আরো জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল। রাসেল ভালো নাকি খারাপ সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলেছি শুধু সেটুকুই তোর আইন। মনে রাখবি, আমি ব্যতীত তুই দুনিয়ার অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রর মুখের উপর এমন সপাট কথা শুনে হৃদি যেন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শুভ্রের এই রুদ্রমূর্তি তার কাছে একেবারেই অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যি হিংসে থেকে? ভাবতেই হৃদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরো খেপিয়ে তোলার জন্য জেদি গলায় পড়ল, শুনবো না আপনার কথা। আমি 100 বার রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আমাকে শাসন করার আপনি কে? আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনেই নিতে পারেনি? তাহলে সেই স্ত্রীর উপর আপনার অধিকার দেখান কোন সাহসে? হৃদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রের ধৈর্যের শেষ বাঁধটা চুরমার করে দিল। এতক্ষণ সে নিজেকে কোনো মতে শক্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতের যন্ত্রণা হারিয়ে হাতের নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে হৃদির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চড়ের ধাক্কায় হৃদি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। ওর ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল, বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করে ফেলবো আমি তোকে, একদম শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে গেলেও হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পড়ল, তো মেরেই ফেলুন না। বারণ করেছে কে আপনাকে? মেরে আপদ বিদায় করেন। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে দেওয়ালের উপর একটা ঘুষি মারল। দেওয়ালের প্লাস্টার যেন খসে পড়ার উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ে চিৎকার করে বলল, রিদি, তুই এখনই এখান থেকে যা। আমার মাথা ঠিক নেই, আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সেইড গেট আউট ফ্রম হিয়ার। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমান আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ্র দু চোখ শক্ত করে বন্ধ করে দেওয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় ওর শরীরের প্রত্যেকটা রগ ফুলে উঠেছে, যেন এক্ষুনি ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনে খ্যাপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর তুই সেটা পারবি, কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ায় তুই ছাড়া আর কারো সাধ্য নেই। রুমে এসে হৃদি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই দেখলো ঠোঁটের কোণটা ফেটে গিয়ে লাল লোনা রক্ত আসছে, আর ফর্সা গালে শুভ্রর হাতের 5 আঙ্গুলের স্পষ্ট দাগ বসে গেছে। ব্যথায় গালটা দপদপ করছে, কিন্তু অদ্ভুতভাবে হৃদি এবার আর কান্নায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকাতেই সে অপমানে খিলখিল করে হেসে উঠে আনন্দিত গলায় বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী আমাকে নিয়ে জেলাস? ভাবা যায়? হিংসেতে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে লোকটা। আহা! হৃদি নিজের আঙুল দিয়ে গালের সেই দাগটা আলতো করে ছুঁয়ে দেখল। ব্যথার চেয়েও শুভ্রর ওই অধিকারবোধের তীব্রতা তাকে বেশি নাড়া দিচ্ছে। সে আবারও আয়নার দিকে তাকিয়ে জেদি আর চ্যালেঞ্জিং সুরে ফিসফিস করে বলল, সো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, এখন তো আমি আপনাকে আরো জানিয়ে মারবো। যতক্ষণ না ওই পাথরটা গলে জল হচ্ছে আর আপনি নিজের মুখে ভালোবাসি বলছেন, ততক্ষণ আমার কোনো শান্তি নেই। ভালোবাসি শোনার জন্য যা যা করতে হয় আমি তার সবটাই করবো। জাস্ট ওয়েট এন্ড সি। হৃদির চোখে মুখে এখন আর কোনো ভয়ের চিহ্ন নেই, বরং শুভ্রর মন জয় করার এক দুরন্ত নেশা ভর করেছে তার উপর। সে জানে শুভ্র ওর রাগটাই আসল দুর্বলতা। দোতলা এক বাড়ির বিশাল বড়ই গাছের তলায় উকিঝুঁকি মারছে শুভ্র আর ঈশান। ওদের মতলব একদম পরিষ্কার, যে দেখবে আশেপাশে কেউ নেই অমনি গাছে একটা জোরসে ঝাঁকি দেবে।
ঈশান এমনিতেই চোর পুলিশ খেলাই নেই, কিন্তু শুভ্রার মান ভাঙাতে আজ তাকে এই চুরির অভিযানে নামতে হয়েছে। অনেক বছর পর ঈশান বড়ই চুরি করতে এসেছে, তবু বুকের ভিতরটা যেন ড্রাম পেটাচ্ছে। কিন্তু কপাল খারাপ, বরাবর কেউ না কেউ সামনে চলে আসছে, আর অমনি দুজনে দৌড়ে গিয়ে গ্রিলের ওপাশে লুকিয়ে পড়ছে। ঈশানের বুকটা ভয়ে একদম মেয়ে মানুষের মতো ধুকপুক ধুকপুক করছে। শুভ্রা শক্ত করে ঈশানের কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঈশান ভয়ে হাঁপাতে হাঁপাতে মিনতি করার সুরে বলল, শুভ্রা, শোনো না, তোমাকে আমি বাজার থেকে অনেকগুলো বড়ই কিনে খাওয়ার কথা দিচ্ছি। আমার না খুব ভয় লাগছে, ধরা পড়লে ইজ্জত আর থাকবে না। শুভ্রার সাথে সাথে চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বেশ দাপুটে গলায় বলল, কিনে খাওয়া থেকে চুরি করে খাওয়ার মজাই আলাদা, বুঝলেন? আমি মেয়ে হয়ে একটুও ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে হয়ে কাঁপছেন। ছি, আপনার পুরুষত্ব কি এতই ভীতু? শুভ্রার মুখে ভীতু শব্দটা শুনে ঈশানের আতে ঘা লাগলো। সে নিজের ভাবমূর্তি রক্ষা করতে একটু তেজ দেখিয়ে বলল, হে মেয়ে, তুমি জানো আমি কতটা সাহসী? আমাকে ভীতু বলছো কোন সাহসে? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্য করে টিপ্নি কেটে বলল, সাহস তো দেখতেই পাচ্ছি, নিজেই তো বলছেন ভয় পাচ্ছেন। তো ভয় পাওয়ার মানেই তো ভীতু হওয়া, তাই না? ঈশান এবার নিজেকে সামলে নিয়ে একটু দার্শনিক ভাব ধরে নিচু স্বরে বলল, আরে আমি অমন ভয়ের কথা বলিনি। চুরি করে গেলে কারণ না একটু একটু ভয় লাগে না, বলো তো? আহ, ব্রিটিশ চোর যারা তাদেরও মনে হয় ভয় লাগে, আর সেখানে তো আমি সাধারণ একটা ঈশান মাত্র। শুভ্রা এবার বিরক্তি হয়ে ঈশানকে থামিয়ে দিয়ে কড়া গলায় নির্দেশ দিল, হয়েছে হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, বুঝেছি। এখন ওসব পাঁচাল বাদ দিয়ে নিজের টার্গেটে নজর রাখুন। মানুষ গেলেই কিন্তু ঝাঁকি দিতে হবে। ঈশান বেচারা আর কিছু না বলে কাচুমাচু মুখে গাছের ডালের দিকে তাকিয়ে রইল। শুভ্রার এই চুরির নেশা তাকে আজ কোথায় নিয়ে ঠেকায়, সেটাই দেখার বিষয়। ঈশান আশেপাশে ভালো করে নজর বুলিয়ে নিল। যখন দেখল এই ত্রিসীমানায় কোনো মানুষ নেই, তখন সে গুটি গুটি পায়ে বড়ই গাছটার একদম নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা খুব একটা মোটা নয়, মাঝারি গড়নের, একটু জোরসে ঝাঁকিয়ে দিলে টপাটপ বড়ই পড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ঈশান মনে মনে সাহস সঞ্চয় করে সবটুকু শক্তি দিয়ে গাছে এক বিশাল ঝাঁকুনি দিল। সাথে সাথে বৃষ্টির মতো টুপটাপ করে বড়ই পড়তে লাগলো মাটিতে। শুভ্রা তো খুশিতে আত্মহারা। সে তড়িঘড়ি করে মাটি থেকে বড়ই কুড়িয়ে নিজের ওড়নার আঁচলে ভরতে লাগলো। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ঈশান দূর থেকে দেখলো লুঙ্গি পরা এক লোক হাতে একটা লাঠি নিয়ে ওদের দিকে তাড়া করে এগিয়ে আসছে, এবং সম্ভবত ওদের দেখে ফেলেছে। ঈশানের আত্মরাম খাঁচা হওয়া দশা। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে চিৎকার করে উঠল। আইলো রে, মালিক আইলো, পালা শুভ্রা। বলে ঈশান এক দৌড়ে সামনের গলি দিয়ে অদৃশ্য হওয়ার চেষ্টা করলো। শুভ্রাও হাতে থাকা বড়ইগুলো সামলে নিয়ে ওড়নাটা শক্ত করে ধরে ঈশানের পিছনে পিছনে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ওর ওড়নাতে থেকে দুই একটা বড়ই মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর সময় এখন নেই। পিছনের লোকটা তখনও চিৎকার করছে, আর এই দুই চোর তখন বাতাসের বেগে নিজেদের ইজ্জত বাঁচাতে ছুটছে। ঈশান আর শুভ্রা এক ছুটে সোজা চৌধুরী বাড়ির গেটের সামনে এসে থামল। ঈশান ক্লান্তিতে একদম শেষ। সে দুই হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে হাঁপাতে লাগলো। ওর কপালে ঘাম জমেছে। অন্যদিকে শুভ্রাও হাঁপাচ্ছে, কিন্তু ওর উৎসাহের কমতি নেই। সে ওনার আঁচল থেকে একটা টসটসে বড়ই বের করে আয়েস করে কামড় দিয়ে তৃপ্তিস্বরে বলল, আহা, কতদিন পর মনে হচ্ছে এমন দারুণ টক মিষ্টি বড়ই খাচ্ছি, জাস্ট হেভেনলি। ঈশান কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিরক্ত আর আতঙ্কিত গলায় বলল, মজা তো লাগবে, যা এক ধুরানি খেলাম আজ। ধরা পড়লে দুজনকেই
দড়িতে বেঁধে রাখতো ওই বাড়ির লোকগুলো। ও বাবা, এই একটুর জন্য বেঁচে গেছি। বাপরে কান্দুর জীবন, এই চুরি করবার আমি আর নেই, যা দৌড়ানি খাইছি। শুভ্রা আর ঈশান বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো উঠানে একটা চাঙ্গের উপর পাখি, হৃদি আর মিহি গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। শুভ্রা বিজয়ীর বেশ এগিয়ে গিয়ে ওনার আঁচল থেকে মুঠো ভরে বড়ই বের করে সবার সামনে মেলে ধরে তাড়াহুড়ো করে বলল, এই নে নে, খা তাড়াতাড়ি, জাস্ট লুক অ্যাট দিস। বের করতেই যতটুকু দেরি হলো ওগুলো শেষ হতে তার চেয়েও কম সময় লাগলো। সবাই কাড়াকাড়ি করে বড়ই নিয়ে মুখে পুরে দিল। পাখি একটা বড়ই চিবাতে চিবাতে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমাদের গাছের বড়ই তো সব শেষ হয়ে গেছে, তুই এতগুলো বড়ই কোথায় পেলি রে শুভ্রা? শুভ্রা বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে মুচকি হেসে বলল। চুরি করেছি। চুরির কথা শুনে হৃদির চোখ বড় বড় করে ফেলল। সে রীতিমতো হকচকিয়ে গিয়ে বলল। চুরি? বলিস কি? শুভ্রা এবার ঈশানের দিকে আঙ্গুল তুলে কৃতিত্ব দেখিয়ে হাসতে হাসতে বলল, রে, সব সম্ভব হয়েছে ঈশানের জন্য। ও গাছে দুধ মতো ঝাঁকি দিয়েছে, আর আমি চটপট টকিয়ে নিয়েছি। আরও অনেক আনতে পারতাম, কিন্তু ওই বাড়ির মালিক দেখে ফেলেছিল। মিহি ঘটনাটা পরিকল্পনা করে হো হো করে হাসতে হাসতে মজা করে শুধালো। তা মালিক দেখে ফেলার পর তোরা কি দৌড়ানি খাসনি? শুভ্রা অন্যটা ঝাড়তে ঝাড়তে ফুরফুরে মেজাজে উত্তর দিল, দৌড়ানি আবার খাবো না। ভাগ্যিস বড়ই গাছটা বাড়ির কাছেই ছিল, তাই এক দৌড়ে বাড়িতে চলে আসতে দেরি হলো না। না হলে আজ আমাদের কপালে শনিই ছিল। মিহি ঈশানের অসহায় মুখটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে মজা করে বলল, তা ঈশান ভাইয়া, আপনি তো দেখি চুরিতে একদম মেয়েদের মতো উস্তাদ। তো কি বললেন, আরও একবার যাওয়া যায় নাকি আপনাকে নিয়ে? ঈশান নিজের কান ধরে একদম কাচুমাচু হয়ে আটকে উঠে বলল, বাপরে কান্দুর জীবন, এই চুরি করবার আমি আর নেই, যা দৌড়ানি খাইছি। আজও রাতে স্বপ্নে দেখবো। বলেই ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির ভিতরে সটকে পড়ল। হৃদি, পাখি, শুভ্রা আর মিহি ওর যাওয়ার ভঙ্গি দেখে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ঈশানের এই ভীতুর স্বভাবটা ওদের আড্ডার নতুন খোরাক হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে চারপাশে ঝাপসা হয়ে সন্ধে নেমে এলো। গ্রামের সন্ধেটা শহরের চেয়ে একদম আলাদা, এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। মিহি, পাখি, হৃদি, শুভ্রার সাথে ইমনও ছাদে এলো। সবে মিলে ছাদে মাঝখানে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলো। রাতের আধারে খোলা আকাশের নিচে কাজিনরা যখন এক হয় সেই আড্ডার মজাই অন্যরকম। বেশ কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে ছাদে এলো শুভ্র। ওর পিছন পিছন তুজ্জ, রিফাত আর ঈশানও এলো। শুভ্র একবার হৃদির দিকে আর চোখে তাকালো, কিন্তু কিছু না বলে একদম ছাদের কিনারায় গিয়ে গভীর মনোযোগে ফোনে কথা বলতে থাকলো। এদিকে তুর্য, ঈশান আর রিফাত হাসি মুখে পাখিদের আড্ডার দিকে এগিয়ে গেল। রিফাত সবার উদ্দেশ্যে বেশ অমায়িক গলায় বলল, হাই, তোমাদের সবার বুঝি এই টাইমে ছাদে আড্ডা দেওয়া হচ্ছে? মিহি চুলে হাত বুলিয়ে সহজ গলায় জানালো, হ্যাঁ ভাইয়া, আসলে আমরা কাজিনরা যখনই এক হই এভাবে আড্ডা দেওয়া আমাদের কাছে একদম নতুন কিছু না। রিফাত এবার একটু সুযোগ বুঝে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল। তা আমি কি তোমাদের এই আড্ডায় জয়েন করতে পারি? পাখি একগাল হেসে অভয় দিয়ে বলল, আড্ডা দিতে আবার পারমিশন লাগে নাকি? দাঁড়িয়ে আছিস কেন? বসেন, যা আড্ডা দিবেন শুরু করেন। মাঝখান থেকে ইমন হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠে সবার মনোযোগ আকর্ষণ করে বলল, দূর, শুধু আড্ডা দিলে কি আর ভালো লাগে? যেহেতু আমরা এখন অনেকে আছি, তাহলে চলো সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। ইমনের প্রস্তাব শুনে সবার চোখে মুখে উত্তেজনার ঝিলিক দেখা মিলল। মিহি ইমনের প্রস্তাবে বেশ সায় দিয়ে উৎসাহিত গলায় বলল, কথাটা তুই মন্দ বলিস নাই রে ইমন, দাঁড়া, তোরা বস, আমি নিচে গিয়ে চট করে একটা খালি বোতল নিয়ে আসি। এই বলে মিহি এক দৌড়ে নিচে গিয়ে একটা কাচের বোতল নিয়ে এলো। সবাই গোল হয়ে ছাদের মাঝখানে বসে পড়ল।
রিফাত সুযোগ বুঝে একদম মিহির পাশে জায়গা করে বসলো। তুর্য বসলো পাখির পাশে। আর ঈশান যখন দেখলো আড্ডার বহর বাড়ছে, সে কেটে পড়তে চাইলো, কিন্তু শুভ্রা জোর করে টেনে টুনে ওকে নিজের পাশেই বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো রাসেল। সবাইকে এইভাবে গোল হয়ে বসে থাকতে দেখে সে একটু অবাক হয়ে কৌতূহলী গলায় বলল, আরে এখানে কি হচ্ছে? আড্ডা নাকি খেলাধুলার আসর বসিয়েছিস তোরা? হৃদি রাসেলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে স্বাভাবিক গলায় বলল, জি ভাইয়া, আমরা ট্রুথ অর ডেয়ার খেলছি, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। রাসেল যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা হৃদির একদম গা ঘেঁষে বসে পড়ল। হৃদির ভিতরে তখন প্রচন্ড বিরক্তি কাজ করছে। রাসেলের শরীরে উৎকট পারফিউমের গন্ধে ওর দম আটকে আসছে, কিন্তু শুভ্রকে জ্বালানোর জন্য ওই হাসিটা ওকে রাখতেই হবে। শুভ্র ফোনের কথা শেষ করে সবার দিকে ফিরতেই ওর চোয়াল শক্ত হয়ে এলো। সবাই গোল হয়ে বসে আছে সেটা বড় কথা নয়, ওর নজর গিয়ে আটকেছে হৃদির ঠিক পাশটাতে বসে থাকা রাসেলের উপর। হৃদি এত কাছাকাছি রাসেলকে দেখে শুভ্রার মাথা যেন রক্ত ঝরে বসলো। মেয়েটা কি পেয়ে বসেছে ওকে? ওকে না রাগিয়ে দিলে কি ওর পেটের ভাত হজম হয় না? শুভ্র বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো। তারপর সবার উদ্দেশ্যে বেশ ধমকের সুরে বলে উঠল, কি হচ্ছে এখানে? তোরা সবাই এইভাবে রাস্তায় পাগলের মতো গোল হয়ে বসে আছিস কেন? কোনো কাজ নেই তোদের? শুভ্রর এমন রুক্ষ মেজাজ দেখে তুর্য একদম দমে গেল না, গিয়ে উল্টো হাত ছানি দিয়ে ডেকে বলল, আরে রাগ করছিস কেন? খেলা হবে আজ, জমে ক্ষীর হবে। তুইও আয়, এখানে বস। সবাই মিলে খেলে দারুণ জমবে। শুভ্র যেন অগ্নিগিরির মতো জ্বলে উঠল। সে কড়া গলায় নির্দেশ দিল। কোনো খেলা টেলা হবে না, ওর সবাই এখান থেকে। ইমন এবার একটু সাহস সঞ্চয় করে প্রতিবাদী গলায় বলল, ব্রো, এটা কিন্তু কোনো কাজের কথা বললা না তুমি। আমরা সবাই কত আশা নিয়ে খেলতে বসলাম, আর তুমি বলছো খেলা হবে না? এমনিতে তোমাকে ভয় পেলো, এই মুহূর্তে তোমার এই অন্যায় কথা আমরা কেউ শুনবো না। ইমনের সাথে বাকিরাও একমত হয়ে মাথা নাড়ালো। শুভ্র বুঝতে পারলো এই মুহূর্তে এদের গায়ের জোরে সরানো যাবে না। সে একটা কুটিল বুদ্ধি আটলো। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঠিক হৃদির পিছনে গিয়ে দাঁড়ালো। দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বেশ ভাব নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোরা খেল, আমি এখানে দাঁড়িয়েই দেখি। রিফাত এবার শুভ্রকে জোরাজুরি করে বলল, তুই দাঁড়িয়ে থাকবি কেন? আয় আমাদের সাথে বস, সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস, একটু সবার সাথে খেললে তোরও ভালো লাগবে। রিফাতের কথা শুনে শুভ্র এক চিলতে বাঁকা হাসলো। হৃদি তখনও রাসেলের পাশে আইস করে বসেছিল। শুভ্র সুযোগ বুঝে নিজের পায়ের আঙুল দিয়ে হৃদির পিছনের দিকে আলতো করে সুড়সুড়ি দিয়ে দিল। হৃদি আচমকা এই স্পর্শে কোমরে দেওয়া পোকা ভেবে আটকে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। পোকা পোকা পোকা, এখানে নির্ঘাত কোনো বিষাক্ত পোকা আছে। হৃদি ভয় পেয়ে লাফিয়ে একটু সরে যেতেই শুভ্র সুযোগ বুঝে ধপাস করে ঠিক হৃদির খালি হওয়া জায়গাতে বসে পড়ল। অর্থাৎ এখন শুভ্র বসেছে রাসেলের ঠিক পাশে, আর হৃদির মাঝখান থেকে ছিটকে গেছে। হৃদি হা করে শুভ্রর দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? আপনি আমার জায়গায় এসে বসলেন কেন? উঠুন বলছি, এটা আমার জায়গা ছিল। শুভ্র একদম উদাসীন ভাব ধরে নির্বিকার গলায় বলল, এটা তোর জায়গা? এটা কোন দলিলে লেখা আছে শুনি? আমি জায়গা খালি পেয়েছি তাই বসে পড়েছি। শুভ্রর এমন ভাবসাব দেখে হৃদি ওর দিকে একদম কটমট করে তাকালো, কিন্তু অবাক কাণ্ড, শুভ্র রেগে যাওয়ার বদলে হৃদির চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা বাঁকা হাসি দিয়ে চোখ মারল। হৃদি যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। সে ঝটপট অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লোকটার সাথে কথা বলায় বৃথা, সবসময় এমন অদ্ভুত আচরণ কেন করে কে জানে। শুভ্রা পাশ থেকে হৃদির হাত টেনে নিজের পাশে জায়গা করে দিয়ে বলল, হয়েছে হয়েছে, থাক, চেঁচামেচি করতে হবে না, এবার এখানে এসে বস। হৃদির রাগে দাঁত কিরমির করতে করতে একদম শুভ্রর মুখোমুখি হয়ে বসে পড়ল। আর চোখে তাকিয়ে দেখল শুভ্র তখনও ওর দিকে তাকিয়ে সে রহস্যময় বাঁকা হাসিটা হাসছে। হৃদি এবার নিশ্চিত হলো লোকটাই ওকে রাসেলের পাশ থেকে সরানোর জন্য এই কাণ্ডটা করেছে।
এদিকে রাসেলের একদম অচল হয়ে বসে আছে। ওর পরিকল্পনাগুলো প্রতিবারই শুভ্রর কারণে ভেস্তে যাচ্ছে। অবশেষে খেলা শুরু হলো। ইমন সজোরে বোতলটা ঘোরাতেই সেটা বনবন করে ঘুরে একদম শুভ্রার সামনে গিয়ে স্থির হলো। শুভ্রা কিছুক্ষণ ভেবেচিন্তে সাহস করে ডেয়ার বেছে নিল। সেটা দেখে তুর্য একগাল হেসে শুভ্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করলো,